একটা দল যখন নিয়মিতভাবে পরাজয়ের বৃত্তে আবদ্ধ থাকে, পরাজয়ের সেই বৃত্ত ভেঙে পরবর্তীতে জয়ের বন্দরে পৌঁছানো সত্যি সত্যি দুঃসাধ্য এক কাজে পরিণত হয়, যার উৎকৃষ্ট উদাহরণ পাকিস্তান ক্রিকেট দল। পাকিস্তানের এই দলটা নিউজিল্যান্ডের বিপক্ষে হারতে হারতে রীতিমতো ক্লান্ত। আমরা যদি নিউজিল্যান্ডের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজের দিকে তাকাই, তাহলে দেখতে পাই 5 ম্যাচের সেই সিরিজে তারা 4-1 ব্যবধানে পরাজিত হয়েছিল। পরবর্তীতে পাকিস্তানের সামনে নতুন স্বপ্ন ছিল। কি সেই নতুন স্বপ্ন? ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর। কিন্তু বিশ্বের কি, ওয়ানডে সিরিজেও রীতিমতো ধবল ধোলাই হলো পাকিস্তান ক্রিকেট দল। অর্থাৎ 3 ম্যাচের এই সিরিজের প্রত্যেকটি ম্যাচেই তারা খুব বাজেভাবে পরাজিত হলো। আমরা যদি 3 ম্যাচের এই সিরিজের রেজাল্ট গুলোর দিকে তাকাই, তাহলে দেখতে পাই প্রথম ম্যাচে পাকিস্তান 73 রানে পরাজিত হয়েছিল। পরবর্তীতে দ্বিতীয় ম্যাচে 84 রানের ব্যবধানে পরাজিত হয়েছিল এবং তারও পরবর্তীতে শেষ ওয়ানডেতে 43 রানের ব্যবধানে পরাজিত হয়েছিল। অর্থাৎ প্রত্যেকটা ম্যাচেই বড় ব্যবধানে পরাজিত হয়েছে পাকিস্তান ক্রিকেট দল। মজার বিষয় কি জানেন? যে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তান এমন নাকানি চুবানি খেলো, সেই নিউজিল্যান্ড কিন্তু রীতিমতো দ্বিতীয় সারির দল নিয়ে পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমেছিল। কারণ আইপিএল এ নিউজিল্যান্ডের বেশিরভাগ ক্রিকেটারই বর্তমানে অংশগ্রহণ করছেন, যে কারণে সেরা ক্রিকেটারদের ছাড়াই রীতিমতো দ্বিতীয় সারির ক্রিকেটারদেরকে দিয়েই পাকিস্তানকে রীতিমতো ধবল ধোলাই করে ছাড়লো নিউজিল্যান্ড। আমরা যদি দুই দলের ইনিংসগুলোর দিকে তাকাই, তাহলে দেখতে পাই 3 ম্যাচের এই সিরিজে নিউজিল্যান্ড যথাক্রমে রান করেছে 344, 292 এবং 264। পক্ষান্তরে পাকিস্তান রান করেছে 271, 208 এবং 221। এখান থেকেই খুব স্পষ্টভাবে বোঝা যায় ব্যাটিং ব্যর্থতার কারণেই মূলত পাকিস্তান এই সিরিজে নাকানি চুবানি খেয়েছে। যদিও বা পাকিস্তানের ব্যাটিং মেরুদণ্ড বাবর আজম 3 ম্যাচের এই সিরিজে 2টি 50 দেখা পেয়েছেন, কিন্তু অন্যান্য ব্যাটাররা সেই অর্থে সাবলীল ব্যাটিং করতে না পারার কারণে এই সিরিজে ব্যাটিং ব্যর্থতার দায়ভার হিসেবে হোয়াইট ওয়াশের লজ্জা মেনে নিতে বাধ্য হলো পাকিস্তান ক্রিকেট দল। উপরন্তু আমরা দেখতে পাই পাকিস্তানের ফাস্ট বোলাররা 23 বোলিং সহায়ক উইকেটে সবসময় দুর্দান্ত বোলিং করে থাকেন, কিন্তু এবারকার এই সফরে তাদের ফাস্ট বোলাররাও কিন্তু সেই অর্থে কোনো ধরনের ইম্প্যাক্ট রাখতে পারেনি নিউজিল্যান্ডের ব্যাটারদের উপর, যে কারণে তুলনামূলকভাবে নতুন ব্যাটাররাও নিউজিল্যান্ডের পক্ষে দুর্দান্ত ব্যাটিং করেছেন। ফলশ্রুতিতে প্রায় প্রত্যেক ম্যাচেই বড় স্কোর করতে সক্ষম হয়েছে নিউজিল্যান্ড। অন্যদিকে নিউজিল্যান্ডের ফাস্ট বোলাররা ছিলেন রীতিমতো দুর্দান্ত। মূলত নিউজিল্যান্ডের ফাস্ট বোলারদের দুর্দান্ত বোলিং এর সামনেই প্রায় প্রত্যেক ম্যাচেই তাসের ঘরের মতোই ভেঙে পড়েছিল পাকিস্তানের ব্যাটিং লাইন আপ। আমরা যদি প্রথম ম্যাচের দিকে তাকাই, তাহলে দেখতে পাই প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের হয়ে ন্যাথান স্মিথ দুর্দান্ত বোলিং করেছিলেন। প্রথম ম্যাচে তিনি 60 রানের বিনিময়ে 4টি উইকেট শিকার করেছিলেন। পরবর্তী 2 ম্যাচে পাকিস্তানকে একাই গড়িয়ে দেন বেন সিয়ার্স। দ্বিতীয় ম্যাচে তিনি 59 রানের বিনিময়ে 5টি উইকেট শিকার করেন এবং তৃতীয় ম্যাচে এসে 34 রানের বিনিময়ে আবারও 5টি উইকেট শিকার করেন। অর্থাৎ শেষ 2 ম্যাচে একাই পাকিস্তানকে গড়িয়ে দেন বেন সিয়ার্স এবং শেষ 2 ম্যাচে তিনি সর্বমোট 10 উইকেট শিকার করেন। মজার বিষয় কি জানেন? বেন সিয়ার্স কিন্তু এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে মাত্র 4টি ম্যাচে অংশগ্রহণ করেছেন, যেখানে তিনি নিজের প্রথম 2টি ম্যাচে কোনো উইকেটেরই দেখা পাননি। প্রথম 2 ম্যাচে 16 ওভার বোলিং করে 104 রান খরচ করেছিলেন, কিন্তু কোনো উইকেটের দেখা পাননি। এবং শেষ 2 ম্যাচে অর্থাৎ পরবর্তী 2 ম্যাচে তিনি 18.2 ওভার বোলিং করে 93 রানের বিনিময়ে 10টি উইকেট শিকার করলেন। মূলত তার এমন দুর্দান্ত বোলিং এর সামনেই শেষ 2 ম্যাচে ব্যাটিং ব্যর্থতার সম্মুখীন হয় পাকিস্তান ক্রিকেট দল। ফলশ্রুতিতে তার এমন দুর্দান্ত বোলিং এর পুরস্কার হিসেবে সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন 27 বছর বয়সী ডানহাতি এই
ফাস্ট বোলার। প্রিয় দর্শক, যেভাবে নিউজিল্যান্ড সফরে রীতিমতো নাস্তানাবুদ হলো পাকিস্তান ক্রিকেট দল, তাতে করে পাকিস্তানের এমন লজ্জাজনক পারফরমেন্স নিয়ে আপনার কোনো মন্তব্য কিংবা মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।